আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস এর সেগমেন্ট 6, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ। চলো আমরা আলোচনা শুরু করি। এটা হচ্ছে টেস্টিং। আমাদের ফার্স্ট অফ অল জানতে হবে টেস্টিং কি। দেখো, টেস্টিং ইজ এ বেসিক্যালি প্রসেস অফ ডিটেক্ট এরর ইন দা সফটওয়্যার প্রোডাক্ট। একটা সফটওয়্যার ইউজ করে আমরা যদি কোনো একটা জিনিসের যদি ডিটেক্ট এররটা যদি বের করতে পারি, এটাকে বলতেছি টেস্টিং। টেস্টিং জিনিসটা বেসিক্যালি হচ্ছে কি, ডিটেক্ট করা কি এরর মানে কি, যদি কোনো বাগ থাকে ওইটা কি করতে হবে, আমাদের বের করে আনতে হবে। এই জন্য আমরা কি করি, টেস্টিংটা করি। টেস্টিং এর মধ্যে আমরা আমাদের জিনিসটার মধ্যে কি বাগ আছে ওইটা কি যাচাই বাছাই করবো। এটা কার মাধ্যমে করবো, এই সফটওয়্যার প্রোডাকশনের মাধ্যমে করবো। এই জন্য বলতে হচ্ছে কি, টেস্টিং ইজ এ বেসিক্যালি প্রসেস। এটা হচ্ছে একটা পদ্ধতি যে এটার মাধ্যমে আমরা কি করতে পারি, টু ডিটেক্ট ইরর। ইররটা কি করতে পারি, সিলেক্ট করতে পারি ইন দা সফটওয়্যার প্রোডাক্ট ইউজ করে। এবং দেখো, এই টেস্টিং ইজ এ ওয়ে টু দা নো, জানা অ্যাবাউট দা কোয়ালিটি। এটা সম্পর্কে আমরা কি কি সম্পর্কে জানতে পারি, মান সম্পর্কে জানতে পারি। এন্ড রিয়েলাবিলিটি হচ্ছে নির্ভরযোগ্যতা। এই জিনিসটার মধ্যে আমরা জানতে পারবো জিনিসটা কতটুকু নির্ভরযোগ্য এবং কি এর মান কত, এরকম। এবং দেখো, টাইপস অফ টেস্টিং, কয়েক ধরনের টাইপস অফ টেস্টিং আছে। দেখো দেখো ম্যানুয়াল, যেটা ম্যানুয়ালি করা হয় এটাকে বলা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং মানে হচ্ছে যেটা আহ, নি- কিছু নির্দিষ্ট ফাংশন অ্যাড করার মাধ্যমে করা হয়। দেখো, হিউম্যান এক্সিকিউট টেস্ট কেস উইদাউট দা অটোমোবাইল ছাড়া মানে ব্যক্তিগত হিউম্যান এক্সিকিউশন টেস্ট, হিউম্যান অত মানুষের মাধ্যমে যে টেস্টটা করা হয় এটাকে হচ্ছে ম্যানুয়াল টেস্টিং। তারপর দেখো, অটোমেটেড টেস্টিং হচ্ছে, দেখো, টুলস রান টেস্ট অটোমেটিক্যালি, যেটা অটোমেটিক্যালি কিছু ফাংশন সেট করে দিবে, ওইগুলোর উপর ভিত্তি করে অটোমেটিক্যালি কি করবে, একটা সফটওয়্যার ওই জিনিসটাকে কি করবে, টেস্ট করবে। এটাকে বলা হচ্ছে কি, টেস্ট অটোমেটিক্যালি। তারপরে দেখো, ফাংশনাল টেস্টিং কাকে বলা, চেক ইফ দা সিস্টেম ওয়ার্ক অ্যাজ দা ইন্টারেক্টেড। অত ফাংশনাল বলতে কিছু এখানে কি করা থাকবে, চেক করার জন্য কিছু সিস্টেমের মধ্যে চেক করার জন্য কিছু কি থাকবে, ফাংশন দেয়া থাকবে। এটাকে বলা হচ্ছে ফাংশনাল টেস্টিং। আর নন ফাংশনাল টেস্টিং হচ্ছে কি, এলিভেট করা হবে কি, পারফরমেন্স, অ্যাজুয়ালিটি এবং সিকিউরিটি ইত্যাদি। এখানে বোঝাচ্ছে হচ্ছে নন ফাংশনালিটির মাধ্যমে আমরা কি পারফরমেন্স কি করবো, কি পারফরমেন্স বের করতে হবে, সিকিউরিটি এবং কি ইউজিবিলিটি, ইউজারের উপর ভিত্তি করে এবং সিকিউরিটির উপর ভিত্তি করে যদি আমরা পারফরমেন্স কি এলিভেশন করতে পারি, মূল্যায়ন করতে পারি, এটাকে বলা হচ্ছে কি, নন ফাংশনাল টেস্টিং। জাস্ট এই টেস্টিং গুলো একটু দেখে নিতে হবে। এখন দেখো, টেস্টিং সেম এখানে দিয়ে দিচ্ছে। দেখো, অবজেক্টিভ অফ টেস্টিং বললেই কি বলবে, টেস্টিং ফর ইনফরমেশন ফলো। টেস্টিং ইনফরমেশন ফলো বললেই দেখো, যখন টেস্টিং ইনফরমেশন ফলো আসবে, জাস্ট এই ডায়াগ্রামটা কি করতে হবে, ড্র করতে হবে। দেখো, প্রথমে ইনপুট হিসেবে আমরা একটা টেস্টিং নিব। ওই দেখো, ইনপুট হিসেবে কি নিচ্ছে, টেস্টিং এ যে যে জিনিসটা টেস্ট করবো এটা কি নিচ্ছে, টেস্টিং এর মধ্যে নিচের সাথে থাকবে কি, ওইটা সফটওয়্যার একটা নির্দিষ্ট সফটওয়্যারে কি থাকবে, কনফিগারেশন থাকবে, কোন সফটওয়্যারটি ইউজ করতে হবে এবং টেস্ট কিভাবে টেস্ট করবো, এটার কনফিগারেশন গুলো কি থাকবে, কি থাকবে, নির্দিষ্ট থাকবে। এবং টেস্টিং থেকে এসে টেস্ট করার পর রেজাল্টটা পাবো। রেজাল্টটা পাবো, টেস্ট করার পর যে রেজাল্টটা পাবো, এটাকে কি করতে হবে, আমাদের এলিভেশন করতে হবে, মূল্যায়ন করতে হবে। এখানে কি কোনো কি ইরর আছে নাকি, কতটুকু অ্যাকসেপ্টেড হয়েছে, কতটুকু রিজেক্টেড হয়েছে, এই জিনিসগুলো সবগুলো আমাদের কি করতে হবে, মূল্যায়ন করে দেখতে হবে। দেখুন, এলিভেশন পর্যায়ে এসে আমরা দেখবো এটা রেজাল্ট অ্যাকসেপ্টেড, আমরা যে জিনিসটা আশা করছি ওই রেজাল্টটা পাইছি কিনা, অ্যাকসেপ্টেড রেজাল্ট আমরা পাইছি কিনা, যে এরকম আমরা রেজাল্ট আশা করছিলাম আগে ওই রেজাল্টটা কি পাইছি কিনা এটা দেখতে হবে। তারপর ইরর, এখানে কি কি ইরর আছে, যদি কোনো ইরর থাকে এটাকে কি করতে হবে, ডিবাগিং করতে হবে। ডিবাগিং করা হচ্ছে মানে কি করা, ফিক্স করা। যদি কোনো ভুল থাকে বা ইরর থাকে, ওগুলোকে আমরা কি করবো, ডিবাগিং করবো, সংশোধন করে নিব। বুঝছো? তারপর দেখো, ইরর রেট কি পরিমাণ ইরর এখানে আছে, এগুলো কি করতে হবে, একটা কি অনুপাত হিসেবে কি করে দেখতে হবে, বের করে দেখতে হবে। আশা করি জিনিসটা দেখছো। দেখো, ফার্স্ট অফ অল একটা ইনপুট, যে জিনিসটা আমরা কি দিব, টেস্ট করবো, এটা টেস্টিং এর মধ্যে নিব। এখানে অবশ্যই টেস্টিং এর মধ্যে অবশ্যই কি থাকতে হবে, সফটওয়্যার কনফিগারেশন এবং টেস্টের কনফিগারেশন গুলো কি থাকবে, নির্দিষ্ট করা থাকবে। এখান থেকে আমরা টেস্টের একটা রেজাল্ট পাবো, রেজাল্টটা কি করব, মূল্যায়ন করব। মূল্যায়নের মধ্যে আমাদের কি অ্যাকসেপ্টেড যে রেজাল্টটা চাইছে এটা কি পাইছি, কি পরিণাম, যদি ইরর থাকে এগুলো কি করবো, ডিবাগিং করবো। যদি ইরর পাই এগুলোকে একটা কি করবো, ইরর একটা রেট তৈরি করবো। এইভাবে আমরা জাস্ট কি লাস্টে কি করবো, ওইটাই সফটওয়্যারটা কি কারেক্ট বা ইনকারেক্টেড ইনটু দ্য সফটওয়্যার, তাহলে সফটওয়্যারটা আমাদের কি হবে, কারেক্ট হবে। জাস্ট এই ডায়াগ্রামটা আঁকতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারবেন। দেখো, টেস্ট কেস ডিজাইন বেসিক্যালি কি বলতেছে, দেখো, টেস্ট কেস আর দ্য ইন্টারনাল পার্টস অফ টেস্টিং। এটা হচ্ছে টেস্টিং এর একটা ইন্টারনাল পার্টস। বুঝছো? এই টেস্ট কেস ডিজাইনটা হচ্ছে কি, এটা হচ্ছে টেস্টের একটা ইন্টারনাল পার্ট। উই নিড টু নো অ্যাবাউট মোর অ্যাবাউট টেস্ট কেস এন্ড হাউ টু টেস্ট কেস আর ডিজাইনের সফটওয়্যার প্রোডাকশন ক্যান বি টেস্টেড ইন টু ওয়ে। এই দেখো, এই মূল কথা হচ্ছে, দেখো, সফটওয়্যার প্রোডাক্ট ক্যান বি পারে টেস্টেড ইন টু ওয়ে, দুইটা উপায়ের মধ্যে আমরা কি করতে পারি, সফটওয়্যার প্রোডাকশনটা কি করতে পারি, যে সফটওয়্যারের মধ্যে আমরা প্রোডাকশন কি টেস্টটা করবো, এটা দুইটা ওয়ে আছে।
এটা বলতেছে টেস্ট কেস হলো একটা কি, এটা টেস্টিং এর একটা ইন্টারনাল পার্ট, যেটা আমরা টেস্ট কি এই সফটওয়্যার প্রোডাকশন ক্যান বি টেস্টেড ইন টু ওয়ে, দুইটার মাধ্যমে আমরা কি সফটওয়্যার যে টেস্টিংটা আছে ওইটা সফটওয়্যার যে প্রোডাকশন আছে ওইটা দুইটা ওয়ের মধ্যে আমরা কি করতে পারি, সফটওয়্যারটা কি করতে পারি, টেস্ট করে দেখতে পারি। একটা হচ্ছে কি হোয়াইট বক্স টেস্টিং আর একটা হচ্ছে কি ব্ল্যাক বক্স টেস্টিং। এখন আমরা দেখবো হোয়াইট বক্স টেস্টিংটা কি আর ব্ল্যাক বক্স টেস্টিংটা কি। দেখো এবার এই দুইটা ওয়ের মধ্যে ফার্স্ট অফ অল ওয়েটা হচ্ছে কি হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিংটা পরীক্ষার মধ্যে হোয়াইট বক্স এবং ব্ল্যাক বক্স এগুলো প্রিভিয়াস অনেকবার আসে, এই জন্য এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। হোয়াইট বক্স টেস্টিংটা কি দেখো, এটা হচ্ছে এটাকে অন্য নামে বলা হয়, সেটা হচ্ছে স্ট্রাকচার বা গ্লাস টেস্টিং। স্ট্রাকচার টেস্টিং বা গ্লাস টেস্টিং বলা হয়, এটা প্রিভিয়াসে অনেকবার আসে। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো মতো শিখতে হবে। এখন দেখো হোয়াইট বক্স টেস্টিং জিনিসটা কি, হোয়াট ইজ দ্য হোয়াইট বক্স টেস্টিং এন্ড ডেসক্রাইব, এবং ডেসক্রাইব করতে বলতে পারে। দেখো হোয়াইট বক্স টেস্টিং ইজ এ সফটওয়্যার টেস্টিং মেথড, এটা হচ্ছে সফটওয়্যার কি টেস্টের একটা পদ্ধতিকে বলা হচ্ছে কি হোয়াইট বক্স টেস্টিং। হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে কি সফটওয়্যারের টেস্ট করা, সফটওয়্যারের মাধ্যমে টেস্ট করার একটা কি পদ্ধতি হয়, আর যেখানে দ্য ইন্টারনাল স্ট্রাকচার ডিজাইন এন্ড কোড অফ দ্য অ্যাপ্লিকেশন আর টেস্টেড থ্রু এ ভার্সিটি অফ ইনপুট, ভেরিয়াসিটি অফ ইনপুট। এটা এখানে বলতেছে দেখো এই সফটওয়্যার এই টেস্টিংটা মেথডটা কি বলতেছে হয়, আর যেখানে থাকবে ইন্টারনাল অনেকগুলো স্ট্রাকচার ডিজাইন এবং কি কোড সম্পর্কে আমরা কি অ্যাপ্লিকেশন সম্পর্কে আমরা কি করবো টেস্ট সম্পর্কে জেনে জানতে পারবো। টু কি ভার্সিটি অফ ইনপুট দা আউটপুট হিসেবে আমরা এখানে কি পাবো ফলো বা কি ইমপ্রুভ দা ডিজাইন, ডিজাইনটা যদি ইমপ্রুভ করতে হয়, এবং কি সিকিউরিটি। হোয়াইট বক্স টেস্টিং টেস্ট ফলোইং দা কিছু জিনিস ফলোইং করে এখানে বলতে, এখন বেসিক কথা হচ্ছে দেখো হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে একটা কি সফটওয়্যার টেস্টিং মেথড, যেটার মাধ্যমে আমরা কি কি জানতে পারবো, কি কি সম্পর্কে জানতে পারবো। এটা হচ্ছে স্ট্রাকচার ডিজাইন এবং কি কোড সম্পর্কে কি করতে পারবো, অ্যাপ্লিকেশন গুলো কি করতে পারবো জানতে পারবো। এবং এটার মধ্যে এটা হচ্ছে আমাদের কি ইনপুট হিসেবে কি কি জানতে পারবো হচ্ছে কি স্ট্রাকচার এবং ডিজাইন এবং কোড, এবং আউটপুট হিসেবে আমরা যে জিনিসগুলো করতে পারি সেগুলো হচ্ছে ফলো ইমপ্রুভ, ডিজাইন ইমপ্রুভ করতে পারি, এবং কি সিকিউরিটিটা কি করতে পারি ইমপ্রুভ করতে পারি। এখন দেখো হোয়াইট বক্স টেস্টিংটা the white box testing test the following যে যে বিষয়ের উপর ভিত্তি করে হোয়াইট বক্স টেস্টিংটা করা হয় সেগুলো হচ্ছে দেখো ফলো করে, নিয়মগুলো ফলো করে, সেগুলো হচ্ছে লুপ অফ দা প্রসিডিওর। প্রথমে থাকবে লুপ অফ দা প্রসিডিওর, একটা কি লুপের একটা কি থাকবে কন্ডিশন থাকবে বা প্রসিডিওর থাকবে, ধাপ থাকবে। তারপর দ্বিতীয় নাম্বার বলতেছে কি দেখো ডিসিশন, ডিসিশন একটা কি থাকবে ডিসিশন পয়েন্ট থাকবে, একটা নির্দিষ্ট জায়গা থেকে কি করবে ডিসিশন নেওয়া শুরু করবে। এবং আরেকটা থাকবে 3 নাম্বার থাকবে এক্সিকিউশন পাথ, একটি কি ক্যালকুলেশন করার জন্য একটা কি থাকবে পাথ থাকবে। এই তিনটা হচ্ছে কি ধাপ। ব্ল্যাক বক্স টেস্টিং কি করে এই ধাপগুলো কি করে অনুসরণ করে কি টেস্টটা করা হয় এটা বলতেছে। এবং দেখো অ্যাডভান্টেজ হোয়াইট বক্স টেস্টিং এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা কি থ্রুফুল, এটা খুব ভালো থ্রুফুল, এবং আর্লি বাগ ডিটেকশন, এটা খুব দ্রুত আমরা কি করতে পারি, খুব দ্রুত বাগগুলো কি করতে পারি ফিক্স করতে পারি, বের করে আনতে পারি, ডিটেক্ট করতে পারি, নির্ণয় করতে পারি, এটা বলতেছে। এবং কি অপটিমাইজেশন কোড, এটা সবসময় কোডগুলো কি হবে অপটিমাইজ করা হবে। এবং ডিসঅ্যাডভান্টেজ হিসেবে দেখো ডিসঅ্যাডভান্টেজ হিসেবে আছে টাইম কনজিউম, এটা টাইম বেশি লাগে, অনেক বেশি টাইম লাগে বুঝছো। তারপর হচ্ছে রিকোয়ার্ড প্রোগ্রামিং, এটা হচ্ছে কি নির্দিষ্ট কি প্রোগ্রামিং এর কি দরকার হয়ে থাকে, স্কিল দরকার হয়ে থাকে। এখানে কি নির্দিষ্ট যে কাজগুলো করবো এরকম একটা কি প্রোগ্রামিং স্কিল অবশ্যই দরকার হয়ে থাকে। এবং ক্যান নট ডিটেক্ট দা কি মিসিং ফিউচার, যদি এর মধ্যে কোনো কিছু ফিউচার যদি মিস হয়ে যায় তাহলে এটা সহজে ডিটেক্ট করা যায় না, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ক্যান নট ডিটেক্ট কি মিসিং ফিউচার, যদি কোনো কিছু ফিউচার করার সময় মিস হয়ে যায় তাহলে এটা আর কি করা যাবে না, ডিটেক্ট করা যাবে না। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। ইউজিং কোথায় কোথায় ইউজ করা হয় সেটা দেখো ইউনিট অথবা ইন্টিগ্রেশন, ইউনিট এবং ইন্টিগ্রেশন। প্রশ্নের মধ্যে যদি ইউনিট অথবা ইন্টিগ্রেশন উল্লেখ থাকে তাহলে আমরা বুঝে নিব এটা হোয়াইট বক্স টেস্টিং এর কথা বলতেছে। তারপর সিকিউরিটি টেস্টিং, দেখো সিকিউরিটি টেস্টিং, তারপর হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশনের জন্য। যদি প্রশ্নের মধ্যে এই তিনটা কথার কোনো একটা উল্লেখ থাকে তাহলে বুঝে নিতে হবে এটা আমাদের হোয়াইট বক্স টেস্টিং নির্ণয় করতেছে। যদি বলো ওই ইউনিট এবং ইন্টিগ্রেশন নির্ণয় করো বা সিকিউরিটি টেস্টিং, সিকিউরিটি টেস্টিং বললেই হোয়াইট বক্স টেস্টিং এর কথা চলে আসবে। এবং দেখো পারফরমেন্স অপটিমাইজেশন, পারফরমেন্স যদি আরো ভালো করা যায় তাহলে আমরা বুঝে নিব এই তিনটা কন্ডিশন দেখলে আমরা বুঝে নিব এটা হচ্ছে কি হোয়াইট বক্স টেস্টিং। কন্ডিশন গুলো হচ্ছে ইউনিট এবং ইন্টিগ্রেশন, তারপর আছে সিকিউরিটি টেস্টিং, পারফরমেন্স অপটিমাইজেশন এর জন্য এই তিনটা কন্ডিশন। এখন দেখো ব্ল্যাক বক্স টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিংটা কি দেখো ব্ল্যাক বক্স টেস্টিং ইজ এ
সফটওয়্যার টেস্টিং মেথড, এটা হচ্ছে ঠিক সেম, এটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং এর একটা মেথড হয় আর যেখানে ইন্টারনাল কোড এবং স্ট্রাকচার ইজ নট নো টু দা টেস্টার। এখানে টেস্টার যে টেস্ট করবে সেই জিনিসটার ক্ষেত্রে কি ইন্টারনাল কোড এবং টেস্টার মানে স্ট্রাকচারে কোনো কি নেই, গুরুত্ব নেই, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। এটা দেখো the focus on only the focus in only one input and output, এখানে জাস্ট ইনপুট এর উপর ফোকাস দিবে আর আউটপুট এর উপর ফোকাস দেবে। ব্ল্যাক বক্স টেস্টিং এ হচ্ছে আমরা কি ইনপুট দিচ্ছি আর কি আউটপুট পাচ্ছি, এটা হচ্ছে কি ব্ল্যাক বক্স টেস্টিং। এটা সবসময় ফোকাস থাকবে ইনপুট এবং আউটপুটের উপর। আর হোয়াইট বক্স টেস্টিং এ ছিল আমরা কি ইনপুট হিসেবে দিছিলাম স্ট্রাকচার, ডিজাইন এবং কোড, এবং আউটপুট হিসেবে আশা করতেছিলাম ফলো বা কিভাবে আরো কোডটা ইমপ্রুভ করা যায় এবং সিকিউরিটি কিভাবে কি করা যায় ডেভেলপ করা যায়, এগুলো ছিল কোথায় হোয়াইট বক্স টেস্টিং। আর ব্ল্যাক বক্স টেস্টিং এ বলতেছে এটা কোনো কি ইন্টারনাল কোড বা স্ট্রাকচারের উপর কি করতেছে না, ডিপেন্ড করতেছে না, এগুলো নিয়ে কোনো এখানে কাজ নাই। এই টেস্টারের মধ্যে কোনো কাজ নেই, জাস্ট ফোকাস থাকবে আমরা কি ইনপুট দিচ্ছি আর কি আউটপুট পাচ্ছি। ইনপুট এবং আউটপুটের মধ্যে ফোকাস থাকবে হচ্ছে কি ব্ল্যাক বক্স টেস্টিং। এখন দেখো ব্ল্যাক বক্স টেস্টিং এন্ড দা আনকভার দা ফলোইং টাইপিং দা এরর, এখানে অনেকগুলো এরর থাকতে পারে ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যে। কভার এটা ফলোইং দা টাইপ অফ এরর, এখানে অনেক রকম এরর গুলো থাকতে পারে, সেই এরর গুলো সম্পর্কে একটু এখানে বলা হয়েছে। দেখো এখন এই ইনকারেক্ট অর মিসিং দা ফাংশন, এখানে অনেকগুলো জিনিস কি থাকবে ইনকারেক্ট থাকবে অথবা মিসিং ফাংশন, যে ফাংশন গুলো থাকার কথা এর মধ্যে কয়েকটি ফাংশন কি থাকতে পারে মিসিং থাকতে পারে। তারপর দেখো ইন্টারফেস এরর, ইন্টারফেস এরর বলতে এখানে ফ্রন্ট এন্ডে যে এররটা থাকবে, কোডিং এ যে এররটা থাকবে ওটাকে বলা হয় ইন্টারফেসিং। ইন্টারফেসিং বলতে বোঝাচ্ছে কানেকশন, এই যেমন সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের কানেকশনটাকে বোঝা হয় বেসিক্যালি কি ইন্টারফেসিং এরর বোঝাচ্ছে এখানে। তারপর দেখো 3 নাম্বারে বলছে এই এক্সটার্নাল ডাটাবেস এক্সিস, এক্সটার্নাল যে ডাটাবেস আলাদাভাবে যে ডাটাগুলো ডাটাবেসে থাকবে এগুলো অ্যাক্সেস করার ক্ষেত্রে একটা কি থাকতে পারে এরর থাকতে পারে হইতে পারে। তারপর দেখো 4 নাম্বারে বলতে পারফরম্যান্স এরর, পারফরম্যান্সের ক্ষেত্রে কি একটা এরর পাইতে পারে। এবং আর লাস্টে একদম লাস্ট অফ অল এররটা হচ্ছে কি টার্মিনেশন এরর, লাস্টে হচ্ছে টার্মিনেশন এররটাও কি থাকতে পারে। এখন দেখো এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখো। অ্যাডভান্টেজ হচ্ছে কি আর্লি টু অটোমোট, এটা কি করে এটা হচ্ছে দেখো ইজি টু অটোমেটিক, মানে ওই জিনিসটা কি অ্যাডভান্টেজ এর মধ্যে হচ্ছে যে ইজি টু অটোমেটিক্যালি কি মনে হয় জিনিসটা কাজ করে, এটা সম্পর্কে আমার জানা নেই। তারপর দেখো 1 নাম্বার বলতেছে নো প্রোগ্রামিং নলেজ, এটার মধ্যে কোনো কি লাগে না, প্রোগ্রামিং এর নলেজ থাকে না, দরকার হয় না, কোডিং এর কোনো নলেজ দরকার হয় না। এবং দেখো ফাইন সিস্টেম এবং লেভেল ভাগ, এখানে কি লেভেল অত জিরো ভাগ যে জিনিসটা রয়ে আসছে, এখানে ফাইন করতে হবে সিস্টেম, যেখানে কি লেভেলের ভাগটা কি থাকবে অলওয়েজ কি থাকবে ভাগ সবসময় কত থাকবে জিরো থাকবে। এবং 3 নাম্বার অ্যাডভান্টেজ হচ্ছে কি এটা গুড ফর টেস্টিং থার্ড পার্টি সফটওয়্যার, এটা আমরা সহজে এটা কি করতে পারি থার্ড পার্টি কোনো সফটওয়্যারের মধ্যে কি করতে পারি টেস্টিং করতে পারি। এটা থার্ড পার্টি যে কোনো অ্যাপ দিয়ে কি করা যায় টেস্টিং করা যায়, এটা বলতেছে জাস্ট জিনিস। চারটা অ্যাডভান্টেজ আছে, এটা হচ্ছে ইজি টু অটোমুভ করা যায় এবং নো প্রোগ্রামিং নলেজ, এখানে কোনো প্রোগ্রামিং নলেজ দরকার করে না। এবং ফাইন সিস্টেম দা লেভেল ভাগগুলো কি করা যায় সহজে করা ডিসাইড করা যায়। এবং দেখো লাস্টে বলতেছে কি গুড ফর দা টেস্টিং থ্রি পার্টস সফটওয়্যার। তারপরে দেখো ডিসঅ্যাডভান্টেজ এর মধ্যে আছে কি দেখো মেনি মিস কোড লেভেল বাগ, এখানে যদি কোনো কিছু জিনিস যদি মিস হয়ে যায় তাহলে এটা কি থাকবে লেভেল বাগের মধ্যে দেখাবে। এবং তারপর 2 নাম্বার হচ্ছে লিমিটেড কভারেজ, সেটার জিনিসটা খুব লিমিটেড, এটা অত বেশি হোয়াইট বক্সের মতো বড় না, এটা হচ্ছে লিমিটেড কিছু কি থাকবে কভারেজ থাকবে। এবং লাস্ট অফ হচ্ছে ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি কি কমপ্লেক্স, এটা খুব জটিল এবং খুব এক্সপেন্সিভ জিনিস। এটা আমরা কখন ইউজ করবো দেখো ইউজটা এখানে বলে দিচ্ছে হয় যখন ইউজার এক্সপেকটেশন চেক করতে, যখন ইউজার এক্সপেরিয়েন্স চেক করার জন্য এটা ইউজ করবো। তারপরে হচ্ছে সিস্টেম টেস্টিং, এটা হচ্ছে সিস্টেম টেস্টিং এর ক্ষেত্রে ইউজ করবো। তারপর হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার টেস্টিং করতে, এখানে বলা হচ্ছে যদি আমরা সিস্টেমের মধ্যে যদি থার্ড পার্টি সফটওয়্যার সিস্টেমটা ইউজ করি তখন এটা ইউজ করবো। জাস্ট তিনটা ক্ষেত্রে তিনটা কন্ডিশন দেখলে আমরা বুঝে নিব এটা ইউজ করতে হবে। এটা হচ্ছে কি ইউজার এক্সপেকটেশন চেক করার জন্য, সিকিউরিটি টেস্টিং এর জন্য, আর এটা হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার টেস্টিং এর জন্য। এই তিনটা থাকলে আমরা বুঝে নিব এটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং এর কথা বলতেছে। এখন দেখো ব্ল্যাক বক্স টেস্টিং এর ক্ষেত্রে আবার দুইটা পার্ট আছে, দুইটা এর মধ্যে দুইটা জিনিস দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে দেখো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, আরেকটা হচ্ছে দেখো আরেকটা ছিল কি ইকুইভ্যালেন্ট পার্টিশন, এটা ইকুইভ্যালেন্ট পার্টিশন ছিল। এখন দেখো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস জিনিসটা কি দেখো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস ইজ কি ব্ল্যাক বক্স টেস্টিং টেকনিক, এটা হচ্ছে একটা কি ব্ল্যাক বক্স টেস্টিং এর একটা টেকনিক হচ্ছে কি বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। এবং এটা হয় আর যেখানে টেস্টিং কেস আর দা কি ডিজাইনার্স টু দা এলিভেশন দা
কি বিহেভিয়ার অফ এ সিস্টেম এট দ্য এজ অফ দ্য ইনপুট রেঞ্জ। এটার মধ্যে এটা বলতেছে কি, এই জিনিসটা বলতেছে দেখো এখানে একটা কি থাকবে, এজ অফ দ্য কি ইনপুট রেঞ্জ, ইনপুটের একটা কি থাকবে, রেঞ্জ থাকবে অফ দ্য সিস্টেম, সিস্টেমের মধ্যে যেটা কি করবে, বিহেভ করবে কি ওই যে ডিজাইনটা আছে এবং এলিভেশন করতে হবে। দেখো হু হোয়ার এখানে টেস্ট কেস আর দ্য ডিজাইনেড এন্ড এলিভেশন, অর্থাৎ কি এটা মূল্যায়ন করতে হবে বিহেভিয়ার, এটা কার মতো, এই টেস্টিং ডিজাইনটা এবং এলিভেশনটা কার মতো বিহেভ করবে বলতেছে। এটা সিস্টেমটা হচ্ছে কি ইলস, ইলস অথবা কি ইনপুট দা রেঞ্জ, এটা একটা নির্দিষ্ট রেঞ্জের মতো কি করবে ইউজ করা হবে। এটাকে বলা হচ্ছে কি এই বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। আশা করি জিনিসটা বুঝতে, এটা একটা বলতেছে মূল কথা হচ্ছে এখানে একটা কি রেঞ্জ থাকবে, এজ যেহেতুগুলা এজ থাকবে ওইগুলার একটা কি থাকবে, ইনপুটের একটা কি থাকবে, রেঞ্জ থাকবে। এগুলা কার বিহেভিয়ার হিসেবে কাজ করবে, ডিজাইন এবং এলিভেশনের বিহেভিয়ার হিসেবে কাজ করবে। এখন দেখো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ইফ এ ফিক্সড অ্যাকাউন্টিং এজ দেওয়া আছে, একটা বলতেছে এখানে কি জিনিসটা বলতেছে দেখো, ইফ এ ফিক্সড কি অ্যাকাউন্ট এজ, একটা কি অ্যাকাউন্টের ফিক্সড এজ দেওয়া আছে 10 থেকে টু 50, 10 থেকে 50 এর কি দেওয়া দিয়ে দিছে, আমাদের একটা সীমা দিয়ে দিছে। এখন দেখো ভ্যালিড দা বাউন্ডারিজ, বাউন্ডারিজ গুলো কি হবে, তাহলে ভ্যালিড হবে কি, ভ্যালিড বাউন্ডারি গুলো কি হবে, 10 থেকে 50 এর মধ্যে যতগুলো থাকবে সবগুলো হবে ভ্যালিড। বুঝছো, বাউন্ডারি বলছিলাম এখানে বলে দিতেছে এইচ ইজ দ্য ইনপুট রেঞ্জ, যে রেঞ্জটা দেওয়া থাকবে এটাই কি আমাদের ভ্যালিড। যেমন এখানে আমাদের রেঞ্জ দেওয়া আছে কোথায়, 10 থেকে 50 পর্যন্ত কি দেওয়া আছে, রেঞ্জ দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে বেশি বাউন্ডারি, ভ্যালিড বাউন্ডারি গুলো হচ্ছে কি 10 থেকে 50 এর মধ্যে যতগুলো ভ্যালু আছে, 10 20 30 11 12 13 30 31 এই 49 50 পর্যন্ত সবগুলো হবে আমাদের ভ্যালিড ভ্যালু। আবার এই বাইরে যতগুলো ভ্যালু থাকবে ওগুলো হবে কি ইনভ্যালিড বাউন্ডারি। যেমন 9 8 7 50 এর পরে, 50 এর পর থেকে এখানে হবে কি 51, এটা হবে 51, 51 এর পর থেকে যতগুলো ভ্যালু আছে সবগুলো হবে কি ইনভ্যালিড। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো ইকুইভ্যালেন্স পার্টিশনিং, পার্টিশনিং জিনিসটা কি বুঝতেছো, জাস্ট একটু লেখো, ইউ ক্যান বি অ্যাপ্লাই টু অল লেভেল অফ সফটওয়্যার টেস্টিং লাইক কি ইউনিট ইন্টিগ্রেশন এবং সিস্টেম এটসেট্রা। জাস্ট ডেফিনিশনটা মুখস্থ করবে। এটা হচ্ছে দেখো এক্সাম্পল দেওয়া আছে এখানে বলতেছে উইথড্র 500 থেকে কি 20,000 টাকা পর্যন্ত আমরা কি করতে পারি, উইথড্র করতে পারি। একটা এটিএম থেকে 500 থেকে কত টাকা পর্যন্ত আমরা উইথড্র করতে পারি, 20,000 টাকা পর্যন্ত কি করতে পারি, উইথড্র করতে পারি। এখন দেখো এখানে ভ্যালিড নাম্বার হচ্ছে কত, ওই 500 থেকে 20,000 টাকা পর্যন্ত হচ্ছে আমাদের কি ভ্যালিড, ভ্যালিড। তারপর হচ্ছে ইনভ্যালিড নাম্বার হবে কত, যদি 500 টাকার নিচে যদি আমরা উইথড্র করতে চাই তাহলে সেটা ইনভ্যালিড হবে। আর আর আরেকটা হবে কি, যদি 20,000 টাকার উপরে যদি আমরা কি করতে চাই, উইথড্র করতে চাই, তাহলে কি সেটা কি হবে, ইনভ্যালিড হবে। এই ক্ষেত্রে দুইটা কন্ডিশন, একটা হচ্ছে আমরা টাকা তুলতে পারবো 500 থেকে 20,000 টাকা, 500 টাকার কমাইলে এটা ইনভ্যালিড দেখাবে, আর 20,000 টাকার কমাইলে এটা কি দেখাবে, ইনভ্যালিড দেখাবে। জাস্ট ডেফিনেশনটা মুখস্থ করবা, এতটুকু এক্সাম্পল দিতে হবে। এখন দেখো এখন আমরা এতটুকু দেখছি, এখান থেকে জাস্ট এই হোয়াইট বক্স এবং ব্ল্যাক বক্স জিনিসটা আমরা দেখছি। এখন দেখতে হবে দেখো এই ফলো ফলোগ্রাফস এন্ড নোটেশন, ফলোগ্রাফস এর নোটেশন জিনিসটা কি, এখানে দেখো জাস্ট এগুলো একটু দেখে নিলে ভালো হয়। দেওয়া আছে নোট কাকে বলে, নোট তো আমরা চিনি প্রত্যেকটা, যে এক জিনিসকে এক নম্বর বলতেছে এক একটা নোট, আর এই হচ্ছে কি এই তীর চিহ্ন যেগুলো আছে এগুলোকে বলতেছি আমরা কি এস হিসেবে কি করি, কাউন্ট করি সাধারণত। তারপরে হচ্ছে রিজন, রিজন বলতে বোঝাচ্ছে সাধারণত এখানে কি এই এলাকা, এই এই চারপাশে সীমাবদ্ধ এলাকাকে আমরা বলতেছি কি এক একটা কি রিজন। ফর এক্সাম্পল এটা একটা রিজন, বুঝছো, এই এখানে এটা একটা টোটাল একটা রিজন, যতগুলো এরকম সার্কেল পাবো ওইগুলাকে আমরা এক একটা কি হিসেবে কাউন্ট করব, রিজন হিসেবে কাউন্ট করব। ফর এক্সাম্পল এখানে এটা একটা রিজন, বুঝছো, সবগুলো আবদ্ধ ক্ষেত্র যতগুলো থাকবে ওইগুলাকে আমরা কি করবো, একটা একটা রিজন হিসেবে কাউন্ট করব। ফর এক্সাম্পল এরকম কিছু দেওয়া আছে তাহলে এটা একটা রিজন, আবার এরকম কিছু দেওয়া আছে তাহলে এটা একটা রিজন, আবার এরকম কিছু দেওয়া আছে তাহলে এটা একটা রিজন। চার ক্ষেত্রে আবদ্ধ জিনিস যেটা থাকবে চারপাশে আবদ্ধ হয়ে যদি কোনো সার্কেল পাই তাহলে ওইটাকে আমরা কি হিসেবে, রিজন হিসেবে কি করব, কাউন্ট করব। এবং দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি সিমেট্রিক এসক্লোরোমেটিক কি কমপ্লেক্সিটি, এসক্লোরোমেটিক কমপ্লেক্সিটি এটা কাকে বলে, জাস্ট ডেফিনিশনটা একটু দেখে নিবে, মুখস্থ করে নিবে। এখন এই দেখো এই কমপ্লেক্সিটি, এই সাইক্লোমেট্রিক এর কমপ্লেক্সিটি এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষার মধ্যে অবশ্যই এখান থেকে একটা আসবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এর জন্য এটা ভালো মতো দেখতে হবে। অ্যাসাইক্লিক ইম্পর্টেন্ট কাকে বলে, দেখো অ্যাসাইক্লিক কমপ্লেক্সিটি হচ্ছে কি রিজন প্লাস ওয়ান, এটা হচ্ছে একটা সূত্র, দা নাম্বার অফ রিজন প্লাস ওয়ান, এটা মনে রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে এটা টোটাল নাম্বার অফ রিজন প্লাস ওয়ান, এটা হচ্ছে পাঁচ ডবল। দ্বিতীয় কমপ্লেক্সিটি বের করার সূত্র হচ্ছে দেখো ইলস মাইনাস নোট প্লাস টু, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। এগুলো হচ্ছে তিনটা সূত্র আছে এখানে, এগুলো ভালো মতো মুখস্থ রাখতে হবে। প্রথম সূত্র হচ্ছে রিজন প্লাস ওয়ান, তারপরে দ্বিতীয় সূত্র হচ্ছে দেখো প্রিডিক্টিভ নোট প্লাস ওয়ান, প্রিডিক্টিভ নোট
প্লাস 1 প্রিডিক্টিভ নোড আর এই রিজন দুইটাকে কি হিসেবে সমান থাকে, সবসময় কি থাকবে, সমান থাকবে। মনে রাখবা যে এটাই প্রিডিক্টিভ নোড, এটা হচ্ছে কি রিজন এই দুইটা জিনিস সমান, দুইটার সাথে কি করতে হবে, 1 যোগ করতে হবে। আর লাস্ট সবচেয়ে ব্যতিক্রম সূত্রটা হচ্ছে কি নোড মাইনাস ইজ মাইনাস নোড প্লাস 2, এই সূত্রটা। এখানে তিনটা সূত্র আছে কমপ্লেক্সিটি বাই করার, এগুলো ভালো মতো কি করতে হবে, মুখস্থ করে রাখতে হবে। এখন দেখো লাস্ট অফ আসো, এখন এর ক্ষেত্রে আমাদের এরকম একটা জিনিস দেওয়া থাকবে পরীক্ষার মধ্যে, এরকম একটা কি থাকবে, গ্রাফ দেওয়া থাকবে। গ্রাফ থেকে বলবে আমাদেরকে কি করতে, ওই সাইক্লোমেট্রিক কি কমপ্লেক্সিটি গুলো বাইর করতে বলবে। এখানে কয়টা মেথড আছে বলছি, তিনটা মেথড আছে, তিনটা সূত্র আছে। সাইক্লোমেট্রিকের কি কয়টা সূত্র আছে, তিনটা সূত্র আছে। এখন দেখো এখানে প্রথমে আমরা বের করতে হবে সূত্রগুলো হচ্ছে রিজন কি, কয়টা রিজন আছে দেখো এখানে। ফার্স্ট অফ অল রিজনটা কি, এটা এই টোটাল এই একটা বাউন্ডারি আছে, এটা হচ্ছে বৃত্তের মতো, এই জন্য এটাকে কি করে দিছি, 1 নাম্বার রিজন ধরে নিছি। আর এটা টোটাল সার্কেলের ভিতর আছে, এই জন্য এটা কি 2 নাম্বার রিজন। 2 নাম্বার রিজন দেখো এটাকে কি কত নাম্বার রিজন ধরে নিচ্ছে, 3 নাম্বার রিজন। আর টোটাল এটাকে কি আবদ্ধ ক্ষেত্র, দেখো 4 ক্ষেত্রে দুই জিনিসটা কি আবদ্ধ আছে, এই জন্য এটাকে কত ধরে নিচ্ছে, 5 নম্বর 4 নম্বর ধরে নিচ্ছে। আবার এটাকে কত ধরে নিচ্ছে, এই টোটাল গিয়া জিনিসটাকে কত ধরে নিচ্ছে, 5 নাম্বার রিজন ধরে নিচ্ছে, বুঝছো। এখন দেখো তারপর এখানে টোটাল নাম্বার অফ নোট কয়টা আছে, নোট কয়টা আছে দেখো 1 2 3 4 নিয়ে কয়টা নোট আছে, টোটাল 13টা নোট আছে। নোট কয়টা দেখতেছি, এখানে 13টা নোট দেখতেছি। এবং এজ কয়টা আছে এগুলো কি করতে হবে, আমাদের গুনে গুনে দেখতে হবে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা, টোটাল এজ আছে কয়টা, এজ আছে কি কয়টা, 17টা। এগুলো গুনে গুনে দেখতে হবে। এবং আমি বলছিলাম নাম্বার অফ ইফেক্টিভ নোট, নাম্বার অফ ইফেক্টিভ নোট যতটা থাকবে সব সময় কি থাকবে, ওই রিজনও ঠিক সেম থাকবে, এটাও পাস হবে, তারপরে এটাও পাস, দুইটাই কি সমান সমান। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো প্রথমে প্রথম মেথডটা সূত্রটা ইউজ করছি, কোনটা প্রথম সূত্রটা ইউজ করছি হচ্ছে এটা, এই দেখো এই তো এই কমপ্লেক্সিটি বের করার সূত্র ছিল কি ইজ মাইনাস নোট প্লাস 2। এই জন্য প্রথমে আমরা ইজ মাইনাস নোট প্লাস 2 ইজ পাইছিলাম কয়টা, ইজ পাইছি 17টা থেকে 13টা বিয়োগ দিয়ে 2 যোগ করে দিলে কয়টা পাইছে, 6টা পেয়ে গেছি। তারপর দ্বিতীয় সূত্র ছিল কোনটা, আবার তারপর সূত্র হচ্ছে কি এই প্রিডিক্টিভ নোট প্লাস 1, এটা যোগ করা। ওইখান থেকে জাস্ট প্রিডিক্টিভ কত পাইছি, 5 পাইছি, 5 এর সাথে কি করে দিছি, যোগ করে দিছি। তারপর আরেকটা সূত্র ছিল, সেটা হচ্ছে কোনটা, এইটা এইটা এই টোটাল রিজন প্লাস 1। আমরা এখানে টোটাল রিজন পাইছি কয়টা, 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে এর জন্য আমরা কি করব, 5 প্লাস 1, সুতরাং এখানে কি চলে আসবে, 6 চলে আসবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আবার আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো ক্যালকুলেট দা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি অফ দ্য গিভেন কোড। এখানে যে কোডটা দেওয়া আছে এখান থেকে কি করতে হবে, আমাদের এরকম একটা কি করতে হবে, এই কি করতে হবে, ফ্লো চার্ট কি করতে হবে, ড্র করতে হবে। বেসিক্যালি এগুলো দেখার দরকার নেই, আমি প্রিভিয়াস অনেকগুলো প্রশ্ন দেখছি এরকম একটা এইরকম কোড দেওয়া থাকে না। বেসিক্যালি এইরকম একটা কি দেওয়া থাকে, এরকম একটা ফ্লো ডায়াগ্রাম দেওয়া থাকে। এখান থেকে জাস্ট কি করতে হবে, আমাদেরকে ওই কমপ্লেক্সিটিটা কি করতে হবে, বের করতে হবে। এখন আসে এরকম যদি একটা দেওয়া থাকে, তাহলে এটা কমপ্লেক্সিটিটা কিভাবে বের করবো। এখানে দেখো টোটাল কয়টা নোট দেওয়া আছে, নোট দেওয়া আছে কয়টা, 7টা, 1 2 3 4 5 6 7টা নোট দেওয়া আছে। তারপরে ইজ কয়টা দেওয়া আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, টোটাল ইজ দেওয়া আছে 7টা। এবং এখানে দেখো কয়টা রিজন দেওয়া আছে, দেখো রিজন হচ্ছে এইটা যদি 1 নাম্বার রিজন হয়, 4 ক্ষেত্র আবদ্ধ ক্ষেত্র, এই জন্য এটা 1 নাম্বার। আর এটা হচ্ছে আবদ্ধ ক্ষেত্র আছে কোনটা, এটা, এই জন্য এটা 2 নাম্বার। আবদ্ধ ক্ষেত্র যেগুলো আছে এগুলোকে আমরা কি হিসেবে ধরে নিচ্ছি, রিজন রিজন। আর যেটাই রিজন ওইটাই হচ্ছে কি প্রিডিক্টিভ নোট, বুঝতে পারছো, যে এগুলাই রিজন এগুলাই হচ্ছে কি প্রিডিক্টিভ নোট। এই তো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন দেখো ম্যাথর ওয়ান ইজ সূত্রটা ইউজ করছে, বলছিলাম কি ম্যাথর ওয়ানের সূত্রটা ছিল কি টোটাল নাম্বার অফ রিজন প্লাস 1, বসাই দিছে 3 পাইছি। তারপরে দেখো 2 নাম্বার ম্যাথড ছিল কোনটা, ইলস মাইনাস নোট প্লাস 2, ইলস থেকে নোট বিয়োগ করে পাইছি কত, 3। এবং আরেকটা ছিল প্রিডিক্টিভ সেম। এই সবগুলা কি উত্তর কি আসছে, সেম। সবসময় আনসারটা কি আসবে, সেমই আসবে, এটা মনে রাখবো। তারপর দেখো ঠিক সেম এক্স্যাক্টলি কমপ্লিসিটি এটা দেওয়া থাকবে, এরকম একটা জিনিস দেওয়া থাকবে। এখান থেকে কি করতে হবে, আমাদের সেম মেথড গুলো ইউজ করে কি করতে হবে, জিনিসটা ড্র করতে হবে। এইখান থেকে ঠিক সেম জিনিসটা আমি আরেকটা জিনিস দেখো এখানে, এখানে দেখো এই ক্ষেত্রে দেখো এরকম একটা ফ্লোচার্ট দেওয়া থাকবে। এখান থেকে বলবে কমপ্লেক্সিটিটা বের করার জন্য। এখন দেখো এখানে টোটাল নোট কয়টা দেওয়া আছে, টোটাল নোট দেওয়া আছে দেখো 14টা, 14টা নোট দেওয়া আছে। এবং ইউজ কয়টা দেওয়া আছে গুণ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপর হচ্ছে 13 14 15 16,
এখানে টোটাল জিনিস দেওয়া আছে, ইজ দেওয়া আছে কয়টা, 16টা, এবং রিজন দেওয়া আছে কয়টা। এটা যদি 1 নাম্বার রিজন হয় তাহলে এটা হবে 2 নাম্বার, কারণ এইটা নিতে পারবো না, কারণ এদিকে এটা কি আবদ্ধ নেই। এইখানে যদি এটা যদি বদ্ধ থাকতো, আবদ্ধ করা থাকতো, তাহলে এটা নেওয়া যাইতো। এখন 1 নাম্বার পাইছি, 2 নাম্বার পাইছি, আরেকটা হচ্ছে 3। তাহলে এখানে রিজন আছে কয়টা, 3টা। যতটা রিজন থাকবে অতটাই কি থাকবে, প্রিডিক্টিভ নোট থাকবে। তাহলে এখানে 3, এখানে 3, টোটাল কয়টা, 3টা কি থাকবে, নোট থাকবে। এখন প্রথম সূত্র কমপ্লেক্সিটি, সাইক্লোম্যাটিকের কমপ্লেক্সিটি সূত্র ছিল, প্রথমটা ছিল রিজনের সাথে কি করা, এক যোগ করা। এই জন্য রিজন পাইছি 3, 3 সাথে এক যোগ করলে হয়ে গেছে 4। তারপর দ্বিতীয় সূত্রটা ছিল কি, ইলস মাইনাস, ইলস হচ্ছে 16 থেকে নোট বিয়োগ দিব। 16 থেকে যদি 14 চলে যায়, তাহলে 2 2 এর সাথে কত যোগ করতে হবে, 2 এর সাথে 2 যোগ, কি কত, 2 যোগ করতে হবে। তাহলে চলে আসছে কত, 4, 4 চলে আসছে। এটাও সেম, এটাও সেম। আরেকটা লাস্টে ছিল প্রিডিক্টিভ কি নোটের মাধ্যমে বের করা। তাহলে প্রিডিক্টিভ নোট প্লাস 1, তাহলে 3 প্লাস 1 হলে 4। দেখছো সবগুলো কি থাকছে, সেমই চলে আসছে। এগুলো এরকম একটা এক্সাম্পল অবশ্যই পরীক্ষার মধ্যে দিবে। এগুলো ভালো মতো কি করে যাবে, প্র্যাকটিস করে যাইতে হবে। এখন দেখো ডিসিশন হতে এই তো গ্রাফ ম্যাট্রিক্স কাকে বলে। এই গ্রাফ ম্যাট্রিক্স দেওয়া থাকবে, নাহলে কি থাকবে, গ্রাফ ম্যাট্রিক্স দেওয়া থাকবে, নাহলে কি থাকবে, কানেক্টিং ম্যাট্রিক্স দেওয়া থাকবে। গ্রাফ ম্যাট্রিক্স জিনিসটা কি, দেখো গ্রাফ ম্যাট্রিক্স জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে কি, 2 ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স। এটা হচ্ছে গ্রাফ ম্যাট্রিক্স, বেসিক্যালি হচ্ছে 2 ডাইমেনশনাল একটা ম্যাট্রিক্স, যেখানের মধ্যে কি থাকবে, রো এবং কি কলাম সংখ্যা অবশ্যই কি থাকবে, সমান থাকবে, সমান থাকবে। রো নাম্বার এবং কলাম নাম্বার কি থাকবে, অবশ্যই কি থাকবে, সমান থাকবে, সমান থাকতে হবে। এখন দেখো জাস্ট ডেফিনিশনটা একটু মুখস্থ করে নিবে। এখানে কি বলতেছে, দেখো ওই গ্রাফ ম্যাট্রিক্স ইজ এ ডাটা স্ট্রাকচার, এটা ডাটা স্ট্রাকচার বলতেছে। গ্রাফ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। জাস্ট কি করবে, ডেফিনিশনটা মুখস্থ করে নিবে, এবং সাথে সাথে অবশ্যই এরকম একটা এক্সাম্পল পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে। এরকম একটা এক্সাম্পল পরীক্ষার মধ্যে অবশ্যই দেওয়া থাকবে। দেখো এক্সাম্পলটা, দেখো এখান থেকে আমাদের এখন বের করতে হবে কি 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 আছে। দেখুন ফর এক্সাম্পল এরকম একটা কি দেওয়া থাকবে, ফ্লো চার্ট পরীক্ষার মধ্যে দেওয়া থাকবে। এখন এখান থেকে আমাদের কি বের করতে হবে, গ্রাফ ম্যাট্রিক্স বের করতে হবে। গ্রাফ ম্যাট্রিক্সে কিভাবে বের করবো, দেখো এখানে টোটাল নোট আছে কয়টা, 4টা। দেখো এদিকে 4টা বসাই দিছি, কি রো ওয়াইজ 4টা বসাইছি, কলাম ওয়াইজ কি করে দিছি, 4টা বসাইছি। এখানে কলাম ওয়াইজ 4টা বসাইছি দেখো, আর রো ওয়াইজ কয়টা বসাইছি, এই 4টা বসাই দিছি। এখন আমাদের দেখতে হবে এই এই 1 নোট এটা কোথায় যাচ্ছে, 1 এটা এ হয়ে 1 এর মধ্যে যাচ্ছে, এই জন্য এ হয়ে 1 এর মধ্যে যাচ্ছে, এই জন্য এখানে কি বসাই দিছি, এ বসাই দিছি। তারপরে দেখো 1 আবার কোথায় যাচ্ছে, 1 2 হয়ে 1 থেকে কোথায় যাচ্ছে, 2 তে যাচ্ছে কি বি হয়ে, এই জন্য 1 থেকে 2 তে নিয়ে যাচ্ছে কি হয়ে, বি হয়ে। আবার দেখো 1 থেকে 3 এ যাচ্ছে সি হয়ে, 1 থেকে 3 এ নিয়ে যাচ্ছে সি হয়ে। আবার দেখো আবার 2 থেকে 4 যাচ্ছে ডি হয়ে, তাহলে 2 থেকে 4 যাচ্ছে কি ডি হয়ে। আবার দেখো 3 থেকে 4 যাচ্ছে ই হয়ে, 3 থেকে 4 যাচ্ছে ই হয়ে। এইভাবে কি করতে হবে আমাদের, জাস্ট কি ম্যাট্রিক্সটা কি অ্যাডজান্স ম্যাট্রিক্স যেটা বলে, এটা কি করতে হবে, দেখাইতে হবে। এখন সাথে সাথে এটা জিনিসটা আঁকার সাথে সাথে এখানে একটু কি করতে হবে, ডেসক্রিপ্টে করে দিতে হবে। দেখো 1 1 অর্থ কি, 1 থেকে 1 এ যাচ্ছে, উইল বি ফাইন্ড উইথ দ্য এ এর মাধ্যমে আমরা কোথায় থেকে কোথায় যাচ্ছি, এ থেকে 1 থেকে 1 এর মধ্যে যাচ্ছি। এট ইজ তারপর এক্সিস্ট ফ্রম দ্য নোট 1 to 1, এখানে বলে দিচ্ছে এটা কি 1 থেকে 1 এর মধ্যে যাচ্ছে। তারপর দেখো আবার 1 থেকে 2 উইল বি ফিল্ড উইথ দ্য বি, 1 থেকে 2 এ যাচ্ছে কত, বি, বি নাম্বার এটা কি যাচ্ছে যাচ্ছে। এবং এটা কি ইজ এক্সিট ফ্রম দ্য নোট 1 to নোট 2, 1 থেকে 2 এর মধ্যে এটা যাচ্ছে। জাস্ট এরকম এরকম করে প্রত্যেকটা ডেফিনেশনটা কি করে দিতে হবে, বলে দিতে হবে, যে কোথায় থেকে কোথায় যাচ্ছে এগুলো বলে দিতে হবে। এতটুকু হচ্ছে কি গ্রাফ ম্যাট্রিক্স। তারপর দেখো কানেকশন ম্যাট্রিক্সটা কি, কানেকশন ম্যাট্রিক্সটা হচ্ছে একটা কি ম্যাট্রিক্স ডিফাইন উইথ দ্য ইজ ওয়াইড হোয়েন দ্য কানেকশন, এটা যখন কানেক্ট থাকবে তখন কি আমরা বলবো এটাকে কি, একটার সাথে আরেকটা যদি কানেক্টেড থাকে তাহলে এটাকে বলবো আমরা কানেক্টেড ম্যাট্রিক্স। এখানে দেখো ম্যাট্রিক্স নোটস হ্যাভ দ্য কি ফলোগ্রাফ হোয়েন দ্য ওয়েট ইজ 1, আদারওয়াইজ কি থাকবে, এখানে জাস্ট নয়তো 1 থাকবে, নাহলে কি থাকবে, 0 থাকবে। এখানে ওয়েট গুলো কি থাকবে, যদি যায় তাহলে 1 থাকবে, নাহলে কি থাকবে, 0 থাকবে। আমরা যেখানে দেখছো দেখো এ থেকে এতে আসে কত, এ ধরে নিছি। যদি এ থেকে এতে আসে তাহলে 1 ধরে নিব, যদি না আসে তাহলে 0 ধরে নিব। এখানে যতগুলো জিনিস দেওয়া আছে এগুলোকে 1 হবে, নাহলে কি হবে, 0 হবে। যেকোনো একটা ধরে নিতে হবে। যেমন ধরো এ থেকে কোথায় আসছে, এখানে 1 থেকে কোথায় আসছে, 2 তে আসছিল কত, বি। যদি আসে তাহলে 1 ধরে নিব, যদি না আসে তাহলে কি ধরে নিব, 0 ধরে নিব। জাস্ট সেটুকু হচ্ছে এখানে পার্থক্য। এখন এখন দেখো এরকম ঠিক সেম জিনিসটা আমরা এই গ্রাফটা আঁকছিলাম, ওইখান থেকে কি করে নিছি, কোথায় কোথায় পাইছি, এ বি সি ডি ই, এখানে সবগুলো কি গ্যাসের জন্য, এখানে সবগুলো কি বসাই দিব, 1 বসাই দিব। এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলোতে কি বসাই দিব, 1 বসাই দিব। দেখো এখানে জাস্ট কি করে দিছি, যেগুলোতে যেগুলোতে গেছিল এগুলোতে কি করে দিছি, 1 বসাই দিছি। বাকিগুলো হবে কি 0, এখানে কোনো কিছু আসে না, এই জন্য এগুলো বাকিগুলো হবে কি 0। বাকি সবগুলোতে চাইলে কি বসাই দিতে পারো, 0 বসাই দিতে পারো, সমস্যা নাই। এগুলো সবগুলো বাকিগুলো হবে 0, আর যদি না যায় সেগুলোকে কি করে দিব, 1 করে দিবে। এতটুকু হচ্ছে কানেকশন। এর মূল কানেকশন হচ্ছে এই গ্রাফটা দেখাইতে হবে। এই দেখো এই জিনিসটা হচ্ছে কি, এখান থেকে আবার কি করতে হবে, এই কানেক্টেড গ্রাফ থেকে আমাদের কি করে দেখাইতে হবে, কমপ্লেক্সিটিটা কি করতে হবে, বের করে দেখাইতে হবে। কমপ্লেক্সিটি কিভাবে বের করবো দেখো,
এখানে কয়টা পাইছে এই রো এর মধ্যে দেখো, এই রো এর মধ্যে টোটাল একটা দুইটা তিনটা, এই তিনটা থেকে কত বিয়োগ দিব, এক বিয়োগ দিয়ে দুই পাইছি। আবার এখানে টোটাল আছে কয়টা, একটা। সবগুলা থেকে যতগুলো রো আছে সবগুলা থেকে কত বিয়োগ দিতে হবে, ওয়ান ওয়ান বিয়োগ করে দিতে হবে, ওয়ান ওয়ান বিয়োগ করবে। এখানে তিন আছে, তিনের সাথে থেকে এক বিয়োগ করে দিচ্ছি। এই টোটাল রো এক আছে, এক থেকে এক বিয়োগ করে জিরো পাইছি। এই টোটাল রো থেকে ওয়ান আছে, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে কত পাইছি, জিরো পাইছি। এখন সবগুলো যোগ করলে কত পাবো, টু পাবো। এখানে কত আসবে, টু। এখানে কত আসবে, সবগুলো যোগ করলে কত আসবে, টু আসবে। টু এর সাথে কত যোগ করতে হবে, আবার ওয়ানটা যোগ করে দিতে হবে জাস্ট, তাইলে কত পেয়ে যাবো, থ্রি পেয়ে যাবো। এখানে থেকে যত আসবে সবগুলো থেকে এক এক বিয়োগ করে দিব, তারপর এখান থেকে যত আসবে নিচে যত পাবো সবগুলো যোগ করে টু পাইছি। এখানে সবগুলো যোগ করে কত পাইছি, টু পাইছি। এটার সাথে কত যোগ করে দিতে হবে, ওয়ানটা যোগ করে দিতে হবে, তাইলে আমরা কি পেয়ে যাবো, থ্রি পেয়ে যাবো। থ্রিটাই হচ্ছে কি ওই কমপ্লেক্সিটি। আশা করি জিনিসটা বুঝতে পারছো কিভাবে বের করতে হবে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এখানে আমরা এই জিনিসগুলো কি করছি, আলোচনা করছি জাস্ট এখান থেকে। এখানে দেখা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি হোয়াইট বক্স টেস্টিং এবং ব্ল্যাক বক্স, এই আলফা টেস্টিং এবং কি বিটা টেস্টিং জিনিসটা কি। আলফা টেস্টিং প্রমাণ করা হয় আর বিটা টেস্টিং এর পার্থক্যটা কি, এটা অবশ্যই আসবে। এটা ভালো করে দেখো, আলফা টেস্টিং এবং বিটা টেস্টিং হচ্ছে এটা কি, আলফা টেস্টিংটা সাধারণত কি করা হয়, ওই পারফর্ম করা হয়। এটা কি টেস্টার, যারা যারা এই জিনিসটা ওয়েব ডেভেলপিং এ যারা কাজ করতেছে, যারা টেস্টার আছে তাদের দ্বারা কি করা হবে, টেস্টিংটা করা হবে। আর বিটা টেস্টিংটা হচ্ছে কি ক্লায়েন্ট ক্লায়েন্ট বা ইউজার দ্বারা করা হবে। ফর এক্সাম্পল দেখো, এই আইফোনের মধ্যে কি হয়, আইফোনের মধ্যে যদি ওরা কোনো একটা আপডেট যদি রিলিজ করে, তাহলে প্রথমে ওরা কি আপডেট রিলিজ করে, বেটা বেটা আপডেট রিলিজ করে, যাতে ইউজার বা ক্লায়েন্ট ওইটা কি করতে পারে, টেস্ট করতে পারে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আর এর আগে যদি সেটা যদি আলফা টেস্টার হইতো, তাইলে ওদের ওদের কাছে যারা কি ক্লায়েন্ট আছে, যারা ওদের অফিসে কাজ করে, ওরা টেস্ট করে দেখবে জিনিসটা কি। ওরাই যদি টেস্ট করে দেখে, যদি কোম্পানির লোকজন টেস্ট করে দেখে, সেটা হবে কি আলফা টেস্টার। আর যদি সাধারণ জনগণ ইউজ করে দেখে বা ইউজার ইউজ করে টেস্ট করে দেখে, সেটাকে বলতেছে কি বেটা টেস্টার। তারপরে দেখো আলফা টেস্টারের মধ্যে হচ্ছে এটা ডেভেলপ অন সাইট, এটা ডেভেলপ যারা ওই ওই জিনিসগুলো ডেভেলপ করবে, সফটওয়্যার গুলো ডেভেলপ করবে, তারা টেস্ট করে দেখবে। আর বেটা টেস্টার হচ্ছে কি ক্লায়েন্টরা কি, ক্লায়েন্ট যারা আছে, যারা তাদের স্মার্টফোন ইউজ করতেছে, ওরা টেস্ট করে দেখবে এটা। তারপর রিকোয়ারমেন্ট এনভায়রনমেন্ট টেস্টিং, এটার মধ্যে কি রিকোয়ার ল্যাব এনভায়রনমেন্ট অর দ্য টেস্টিং এনভায়রনমেন্ট, এটার মধ্যে কিছুগুলো রেস্ট্রিক্টেড থাকে, সেগুলো হচ্ছে এনভায়রনমেন্ট। ল্যাবের মধ্যে কি এনভায়রনমেন্ট থাকতে হবে, কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে, এগুলো। আর টেস্টিং এর ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট থাকতে হবে, এগুলো সবগুলো আলফাতে ডিফাইন করে। আর কিন্তু সেগুলো কি বেটা টেস্টিং এর ক্ষেত্রে সেগুলো দরকার হয় না, ডু নট রিকোয়ার এনি কি এনভায়রনমেন্ট অথবা টেস্টিং এনভায়রনমেন্ট কি দরকার পড়ে না। এগুলো জাস্ট আমরা কি করে এই রিলিজ করছে, এগুলা টেস্ট করে দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা, এতটুকু। তারপর দেখো সিকিউরিটি টেস্টিং ইজ নট পারফর্ম এন্ড দা বেটা টেস্টিং, এর মধ্যে কি এটা হচ্ছে কি রিয়েলাইজেবল, এবং সিকিউরিটি টেস্টিং ইজ নট পারফরম্যান্স ইন কি পাথ, এটার মধ্যে কি রাখে না, এটার এই টেস্টিং করার ক্ষেত্রে কি সিকিউরিটির দরকার পড়ে না, কারণ এটা কি করা হয় ওয়েবসাইট ওয়েব ডেভেলপমেন্টে টেস্ট করে দেখতেছে এই জন্য। বাট এটার মধ্যে কি লাগে, আমরা যারা টেস্ট করে দেখবো, যারা ইউজার আছে, ওরা যদি টেস্ট করে দেখে, এখানে অবশ্যই কি লাগবে, সিকিউরিটিটা কি করতে হবে, ইনশিওর করতে হবে, এবং রিলাইজেবিলিটি অর্থাৎ এটা নির্ভরযোগ্য কিনা, এগুলা কি দরকার হবে এই টেস্টিং এর ক্ষেত্রে। এবং এটা আলফা টেস্টিং এর মধ্যে হোয়াইট বক্স এবং ব্ল্যাক বক্স যে দুইটা টেস্টিং আছে, ওই দুইটা টেস্টিং এর প্রয়োজন পড়ে। বাট বেটা টেস্টিং এর ক্ষেত্রে জাস্ট ব্ল্যাক বক্স টেস্টিংটা দরকার পড়ে। ব্ল্যাক বক্স টেস্টিং এর দরকার পড়ে কারণ এখানে জাস্ট ইনপুট এবং আউটপুটের উপর দরকার, ওরা আমাদেরকে কি রকম ইনপুট দিচ্ছে, আমরা ওদেরকে কি রকম আউটপুট দিব, ওই জিনিসটার উপর ডিপেন্ড করতেছে। এই জন্য এটাকে কি করা হচ্ছে, জাস্ট ব্ল্যাক বক্সে ডিপেন্ড করতেছে। তারপর দেখো এখানে কয়েকটা টেস্টিং আছে, এগুলো জাস্ট দেখে নিবে। এইগুলা পরীক্ষার মধ্যে ছোট প্রশ্ন আসবে। রিকভারি টেস্টিং কাকে বলে, স্ট্যাটিস টেস্টিং কাকে বলে, তারপর সিকিউরিটি টেস্টিং কাকে বলে, তারপরে ভ্যালিডেশন টেস্টিং কাকে বলে, এগুলো দেখো। এই জাস্ট এখান থেকে টেস্টিং জিনিসটা কি পড়াইছি, টেস্টিং জিনিসটা কি দেখো। হোয়াই টেস্টিং ইজ ম্যান্ডেটরি, টেস্টিং কি জন্য ম্যান্ডেটরি, এই জিনিসটাও খুব বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এটা দেখে নিবে। টেস্টিং কি জন্য গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বেসিক কারণ হচ্ছে কি বাগ ফিক্স করা এবং ডাটা কি ডাটা কারাপশন থেকে রক্ষা করার জন্য, এবং সিকিউরিটির জন্য কি, সিকিউরিটি এবং থ্রেটের জন্য সবচেয়ে বেশি ডাটা। ওয়াই টেস্টিং ম্যান্ডেটরি, টেস্টিং কি জন্য গুরুত্বপূর্ণ বললে বলবো এটা এটা বাগ, তারপরে বাগ আছে বাগের জন্য, তারপরে ডাটা ক্রিপশনসি এবং কি সিকিউরিটি এবং থ্রেটের জন্য এটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো এখান থেকে হোয়াইট বক্স টেস্টিং এবং ব্ল্যাক বক্স টেস্টিং এটা আমি পড়াইছি। এখানে এক্সাম্পল দিছি, এখানে এক্সাম্পল গুলো একটু খুব বেশি কোডিং করে দিচ্ছে, এই জন্য আমি সহজ করে লিখছি। এখান থেকে তোরগুলো দেখবা। আর এখানে এক্সাম্পল যেগুলো দিচ্ছে, চাইলে এগুলোও লিখতে পারে, এগুলো দেখার দরকার নাই। আলফা এবং বিটা টেস্টিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখে যাবে পার্থক্যটা কি কি। এবং এখানে লোড টেস্টিং, স্টেট টেস্টিং,
এবং এইটা এই মেথডটা অবশ্যই আসবে। এই দেখো গ্রাফিক্যাল ম্যাট্রিক্সটা অবশ্যই এক্সাম্পল দিয়ে দেখাইতে হবে, এভাবে দেখাইতে হবে এবং এইরকম ডিফিনেশন গুলো দিতে হবে। যদি পরীক্ষার মধ্যে আসে তারপরে আসবে কন্ট্রাস্ট টেস্টিংটা এইভাবে দেখবা, জাস্ট কমপ্লেক্সিটি বের করতে হলে এইভাবে দেখতে হবে। জাস্ট এখানে একটা এই এক্সাম্পলটা দিছে, এগুলো হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন আসছিল, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। একটা দেখো ফলো চার্ট দেওয়া থাকবে, এখান থেকে আমাদের প্রথমে বলতেছে কি ডিফাইন দ্য ফলোগ্রাফ। ফলোগ্রাফটা কি বলতেছে দেখো, ফলোগ্রাফ ইজ উইথ দ্য lobe lobe can be easily identified by the node with the else that point is other। একে অপর থেকে এখানে বলতেছে ফলোগ্রাফের মধ্যে আমরা কি করতে পারি, নোট এবং ইলস পয়েন্ট গুলো কি করতে পারি, সহজে আইডেন্টিফাই করতে পারি। এটা বলতেছে এই নোট এবং ইলস পয়েন্ট গুলো সহজে কি করা যায়, আইডেন্টিফাই করা যায় একজন থেকে আরেকজন। তারপর 2 নম্বর কোয়েশ্চেনটা বলতেছে কি আইডেন্টিফাই নোট এলস এবং রিজন ফর দ্য অ্যাবভ গ্রাফ। এই গ্রাফ থেকে নোট কয়টা আছে, এলস কয়টা আছে এবং রিজন কয়টা আছে এগুলো বের করতে হবে। দেখি এখানে নোট কয়টা আছে, নোট 1 2 3 4 5 6, টোটাল নোট আছে 6টা। তারপর ইলস আছে কয়টা দেখি, ইলস 1 2 3 4 5 6 7, ইলস আছে 7টা। তারপরে তারপর রিজন আছে কয়টা দেখো, রিজন আছে একটা, আবদ্ধ ক্ষেত্র আছে একটা আর একটা, এই দুইটা টোটাল রিজনস আছে কয়টা, দুইটা। এই জন্য এখানে দেখো আমরা ঠিক সেম এখানে লিখে দিছি। দেখো নোট পাইছি 6টা, ইউজ পাইছি 5টা, রিজন পাইছি কয়টা, দুইটা। এগুলা সব আশা করি বুঝতে পারছো যতগুলো। এগুলা হচ্ছে নোট, একটা নোট। আর এগুলা হচ্ছে যেগুলা তীর চিহ্ন দেওয়া আছে এগুলাকে ইউজ হিসেবে ধরা হয়। আর যদি কোনো আবদ্ধ ক্ষেত্র থাকে এগুলাকে কি বলবো, রিজন বলবো। এখানে একটা রিজন, এখানে একটা রিজন, তাহলে টোটাল রিজন পাইছি কয়টা, দুইটা। এই জন্য আমার 3 নম্বর কোয়েশ্চেনে বলতেছে দেখো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি অফ দ্য এবভ the function এবং that prove the এবং the generate the sum রেজাল্টটা দেখাইতে বলতেছে। এখন দেখো আমরা যে পড়ছিলাম এখানে কয়টা সূত্র ছিল, 3টে সূত্র ছিল। একটা ছিল কি দেখো, প্রথম সূত্রটা ছিল নাম্বার অফ রিজন প্লাস 1, তাহলে দুইটা পাইছি, দুইয়ের সাথে 1 যোগ করলে 3 পেয়ে গেছি। 2 নম্বর সূত্র ছিল কোনটা, ইলস মাইনাস নোটস প্লাস 2, ইলস 7টা ইলস পাইছি, 6টা নোট পাইছি, এখান থেকে বিয়োগ দিয়ে 2 যোগ করে 3 পাইছি। আর একটা সূত্র ছিল কি প্রোডাক্টিভ পি প্লাস 1। আর একটা 3 নম্বর সূত্র ছিল প্রোডাক্টিভ নোট প্লাস 1। প্রোডাক্টিভ নোট আর কি রিজন দুইটাই কি সেম, এই জন্য 2+1, 2+1 হলে কি 3। তাহলে তিনটায় আমরা কি রিপ্লাই দেখাতে পারবো। এইভাবে আশা করি জিনিসটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।